আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে যত দেরি হবে সংকট ততই গভীর হবে, বলছেন আমির খুসরু। এদিকে আদালতের টয়লেটে মাথা ফাটল সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের। জানাবো ফরিদপুরে একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা ঘিরে উত্তেজনা, 144 ধারা জারি। গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার, বলছেন আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো যার জন্য এত তরুণ রক্ত দিল সেই সিস্টেমের সংস্কার দেখতে চাই, বলছেন সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে যত দেরি হবে সংকট ততই গভীর হবে, বলছেন আমির খুসরু। জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশের সংকট ততই গভীর হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অগণতান্ত্রিকভাবে যেই ক্ষমতায় থাকুক না কেন একটা পর্যায়ে গিয়ে তারা টিকে থাকার জন্য এবং ক্ষমতার অপব্যবহার রাখার জন্য মিডিয়াকে চাপের মধ্যে রাখতে চায়। এটা আমাদের স্বীকার করতেই হবে। সুতরাং আমাদের ঐক্য হতে হবে গণতন্ত্রের পক্ষে, আমাদের ঐক্য হতে হবে গণতান্ত্রিক সংবিধান ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যার মধ্যে মিডিয়ার স্বাধীনতাও অন্তর্নিহিত। এর কোনো বিকল্প নেই। কোনো রকম বক্তব্য কিংবা তথাকথিত সংস্কার এদেশে গণতান্ত্রিক শাসন নিশ্চিত করতে পারে না। সরকারকে হতে হবে মানুষের কাছে দায়বদ্ধ, জবাবদিহিতামূলক। উল্লেখ করে তিনি বলেন, জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে। আর এই জবাবদিহির ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও মিডিয়া সরাসরি জবাবদিহি আদায় করে না, তবু নির্বাচিত সংসদের মতো মিডিয়াও একটি গুরুত্বপূর্ণ জবাবদিহিতামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, তারও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করে। তিনি বলেন, আগামী দিনে আমরা গণতন্ত্র পূর্ণ প্রবর্তনের জন্য ঐক্যবদ্ধ থাকব। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আনতে চাই। এই প্রক্রিয়ায় যত দেরি হবে ততই আমাদের সংকট আরও গভীর হবে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশের সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক অর্ডার যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে। মিডিয়ার সহযোগিতা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি। এটাই আমাদের জন্য সর্বাধিক লাভজনক হবে। তিনি আরো বলেন, আগামীতে ঐক্য হবে গণতন্ত্র স্বাধীনতার জন্য। এই সময় আগামীতে মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার বলে উল্লেখ করেন তিনি। আদালতের টয়লেটে মাথা ফাটল সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের। আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। জানা গেছে, হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম মাথায় আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর হাজতখানার পুলিশের সহায়তায় প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। অ্যাডভোকেট কামরুল ইসলাম আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই সাবেক এই খাদ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি। উল্লেখ্য, সোমবার সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের একটি মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন প্রতিবেদন দাখিল করেনি দুদক। ফরিদপুরের একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা ঘিরে উত্তেজনা, 144 ধারা জারি। ফরিদপুরের আলফাডাঙ্গায় একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা ডাকাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এই সময় উভয় পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে মহড়া দিতে থাকে। এলাকার পরিস্থিতি অস্বাভাবিক রাখতে 144 ধারা জারি করেন স্থানীয় প্রশাসন। এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গায় বিএনপির বিরাজমান দুই পক্ষ সক্রিয় আছে। সম্প্রতি একটি সভাকে কেন্দ্র করে সোমবার সকালে পৌর সদরের চৌরাস্তা এলাকায় একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি সভার আহ্বান করে। এই সভাকে কেন্দ্র করে সকাল থেকে পৌর সদরে দুই পক্ষের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার এ.কে.এম. রাহানুর রহমান আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় 144 ধারা জারি করেন। এ ব্যাপারে উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, কয়েকদিন আগে কেন্দ্রীয় কৃষকদের সভাপতি খন্দকার নাসিরউদ্দিন ইসলাম আলফাডাঙ্গার আওয়ামী লীগের এক নেতা দিয়ে সভায় সভাপতিত্ব করেন। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তার পক্ষে কিছু লোকজন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে।
এ ব্যাপারে ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ওখানে স্থানীয় বিএনপির সভা সমাবেশ আয়োজন করেন। পরে প্রশাসনের নিষেধ করলে তা স্থগিত করা হয়। খোজবুর রহমান খোকন বলেন, বিএনপির কোনো লক নয় বলে তিনি জানান। ফরিদপুর সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার AKM বাহানুর রহমান জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা পৌর সদর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। এই সব এলাকায় সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার, বলছেন আসিফ নজরুল। জুলাই গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের অন্যতম অঙ্গীকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, বিচার শুরু। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানব বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে। এটি দৃশ্যমান করা হয়েছিল 8 মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালতে পুনর্গঠনের মধ্যে দিয়ে। তিনি আরো বলেন, এরপর তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়। তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশন টিম পরীক্ষা নিরীক্ষা করে একটি মামলার ফরমাল চার্জ গঠন করেছে। গতকাল এটি ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা আমলে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সেটি কাল বাংলাদেশ থেকে শুরু হয়ে গেলে বলে তিনি উল্লেখ করেন ফেসবুক পোস্টে। আইন উপদেষ্টা আরও বলেন, মানববিরোধী অপরাধ প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হয়েছে অচিরেই। ইনশাল্লাহ ডক্টর ইউনূস স্যারের সরকারের শাসনামলে এই বিচারের রায় পেয়ে যাব আমরা। গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। যার জন্য এত তরুণ রক্ত দিল সেই সিস্টেমের সংস্কার দেখতে চাই, বলছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, যে আশাগুলোকে সামনে রেখে এত তরুণ প্রজন্ম রক্ত দিল সেই সিস্টেমগুলো আমরা সংস্কার দেখতে চাই। সার্জিস আলম বলেন, আমরা আপনাদের একটা অনুরোধ করি, যে খুনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো মায়ের বুক খালি করেছে, ভাই বোনদের হত্যা করেছে, ওই খুনির বিচার এই বাংলাদেশে হওয়া উচিত কি না। ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এই চিন্তা না করে যে কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবেন। তিনি বলেন, আমরা এই বাংলাদেশ এই খুনির বিচার দেখতে চাই। আমরা বাংলাদেশ দেখেছি বড় বড় অফিস আছে, নাম দুর্নীতি দমন কমিশন, অথচ সেটাই ছিল বিগত 16 বছরের দুর্নীতির আখড়া। ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।